খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম শাহ। গুরুত্বপূর্ণ খবরাখবর আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাঁতারের ভবিষ্যৎ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন আমাদের সঙ্গে রয়েছেন। একই সাথে আপনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং ওন্ডার্স ক্লাবের সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছেন। স্বাগত আপনাকে এখন মাঠের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাঁতার কথা যদি বলি, বাংলাদেশের যেই আমরা বলি যে গ্রাম বাংলার বাংলাদেশ, তাই না, নদ নদীর বাংলাদেশ, সেই জায়গাতে সাঁতার কিছুটা কি পেছনে পড়ে আছে কিনা? কারণ আমরা সবসময় এটা দেখি যে হওয়ার কথা গ্রাম কেন্দ্রিক, কিন্তু সেটা আমরা দেখি যে সাঁতারের সব কাজগুলো শহর কেন্দ্রিক এবং গ্রাম থেকে ঠিক সেভাবে আসলে সাঁতারুরা উঠে আসে না যেভাবে আসার কথা, যেভাবে সাফল্য আসার কথা। যদিও আপনারা কাজের মধ্যে আছেন, তারপরে এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমরা আসলে নদীমাতৃক দেশ, তারপরও সাঁতারে কেন পিছিয়ে? আমাদের এই পর্যন্ত যতটুকু আছে তাতে আমরা দেখেছি যে সাঁতারের যে সংগঠকরা আছে গ্রাম পর্যায়ে যারা আছেন, তো তাদের অনেক কষ্ট করে সাঁতারু তৈরি করতে হয়। তারপরও আমরা কিন্তু এখনও সেই জায়গাটাতেই আছি যে যেখানে আমাদের একদম তৃণমূল পর্যায় থেকে সাঁতারু উঠে আসে এবং তারাই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে। তো আমার বিশ্বাস যে গ্রাম পর্যায় থেকে বা তৃণমূল পর্যায় থেকে সাঁতারু যদি আমরা ঠিকমতো বাছাই করতে না পারি, তাহলে আমাদের সাঁতারে হয়তো তেমন আশানুরূপ কিছু আশা করা যাবে না। আমরা সবসময় সাফল্যের গল্পগুলোই আগে ভাগে বলে ফেলি, সাফল্যের গল্প নিয়ে বেশি চর্চা হয়। আমি একটু ব্যর্থতা বা যেই জায়গাগুলোতে আসলে ঘাটতি রয়েছে সেই প্রসঙ্গটাইতেই বেশি আসতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনারা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, আমরা এ ধরনের বিজ্ঞাপনও দেখেছি। সুইমিং ফেডারেশনের কাছ থেকে আমরা অনেক ধরনের ইনিশিয়েটিভও দেখেছি বিভিন্ন সময়, কিন্তু সেগুলো হয়েছে যেটা যে এটার যে কন্টিনিউটি, সেই কন্টিনিউটিটা কিন্তু আসলে ঠিক থাকেনি। আমরা একটু দেখে আসি যে সাঁতারে যারা পারফরমেন্স করেছে, তারপরে যারা আসতে পারেনি, যারা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, তাদের নিয়ে কথা বলবো। সাঁতারুদের মধ্যে সামিউল ইসলাম রাফি, যিনি বর্তমানে টপ নচে আছেন সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তিনি পারফর্ম করছেন। 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেন, 10ম মালয়েশিয়া ওপেনে স্বর্ণপদক অর্জন করেন। 2025 সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 6টি স্বর্ণ জিতে সেরা পুরুষ সাঁতারু হয়েছেন। আমরা পরবর্তীতে যদি রোমানা আক্তারের যেই পারফরমেন্স সেটাও যদি একটু দেখি তাহলে কিন্তু পাবো। রোমানা আক্তার 2025 সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 5টি স্বর্ণ, 3টি রৌপ্য পদক জিতে সেরা নারী সাঁতারু হয়েছেন। রোমানার কথা বলছিলাম, রাফির কথা বলছিলাম। তবে যেই গুঞ্জনটা আসলে বিভিন্ন ফেডারেশন পাড়ায় থাকে যে ক্রিকেট ফুটবল ছাড়া বাকি ফেডারেশনগুলোতে আসলে অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই তাদের কাজ করতে হয়। আমরা পরবর্তীতে আরেকজনের পারফরমেন্স দেখে নিব। সুইমিং ফেডারেশনের সোনিয়া খাতুন, তিনি 2024 সালে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। কাজল মিয়া 2025 সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 4টি নতুন রেকর্ড করেন এবং জুথি আক্তার 50 মিটার ফ্রি স্টাইলে নতুন জাতীয় রেকর্ড করেন। নামের এই যে নামগুলো, সেই নামগুলো কিন্তু আসলে খুব বেশি আসলে দেখা যাচ্ছে যে টিভি মিডিয়াতে কিংবা বিভিন্ন গণমাধ্যমে খুব বেশি আসে না। এই যে প্রচারণার অভাব, সেইটা আসলে কেন আপনার মনে হয়? প্রথমত হলো যে আমরা আমাদের যে ঘাটতিটা আছে সাঁতারুদেরকে নিয়ে, বিশেষ করে মহিলা সাঁতারু, আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন, নৌবাহিনীর প্রধান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি, ওনার উদ্যোগে আমরা গত 10ই মে থেকে সারা বাংলাদেশব্যাপী একটি ক্যাম্পেইন করেছি, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। সেখানে আমরা প্রায় 600 সাঁতারু বেছে নিয়েছি। সেখান থেকে আবার আমাদের মিরপুর সুইমিং কমপ্লেক্সে তাদেরকে আমরা 14 দিন করে প্র্যাকটিসে রেখেছিলাম। সেখান থেকে বাছাই করে আমরা 65 জন সাঁতারু নিয়েছি। বর্তমানে আমাদের এই ক্যাম্পটা আগামী 2 বছর পর্যন্ত চলবে এবং আমার মনে হয় যে এখান থেকে আমরা সামনের সম্ভাবনাময়ী সাঁতারুদেরকে বের করে আনতে পারবো এবং এদেরকে থাকা খাওয়া সহ যা কিছু লাগবে সমস্ত কিছু ফেডারেশন বহন করবে, সেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় ব্যবস্থা করে দিয়েছেন।
পাশাপাশি তাদের যেন স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেই জন্য বাংলাদেশ নৌবাহিনীর যে স্কুল আছে সেখানে উনি পড়ার ব্যবস্থা করেছেন। এবং আরও মজার জিনিস হলো যে আমাদের যে অডিটোরিয়াম আছে বা আমাদের যে সেমিনার রুম আছে সেখানে টিচার দিয়েছেন ছেলে মেয়েদেরকে রাতে সন্ধ্যার পর থেকে পড়ানোর জন্য। তো এতটুকু ফ্যাসিলিটি পাওয়ার পরও যদি আমরা সাঁতারু তৈরি করতে না পারি তাহলে এটা আমাদের একটা বড় ব্যর্থতা হবে। অর্থাৎ বিভিন্ন ফেডারেশনে যেই ফ্যাসিলিটিস এর যেই অভাবের কথা বলা হয়, ঘাটতির কথা বলা হয়, সেই ঘাটতিটা অন্তত এই সময়ে সুইমিং ফেডারেশনে নেই। সেটা ডেফিনেটলি ভালো দিক। এখান থেকে অন্যান্যরা আরও অনেক নতুন নতুন সাঁতারু বের হয়ে আসবেন যারা বহির্বিশ্বে বাংলাদেশের জন্য অর্জন বয়ে নিয়ে আসবেন। তবে যেটা বলতে চাই আসলে সেটা হচ্ছে যে এই যে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ বা সুইমিং ফেডারেশন বা আপনারা, কিন্তু এই ধরনের প্রোগ্রাম আমরা বিগত সময়ে দেখেছি যে 2-3 বছর পর পর বা বেশ কয়েক বছরের মাঝখানে গ্যাপ ছিল, তার পরবর্তীতে আবার নতুন একটা প্রোগ্রাম করা হয়েছে এবং যারা এখান থেকে এসেছেন তাদেরকে ভবিষ্যতে আর সেভাবে নার্চার করা হয়নি। বা ধরেন আমি সেরা 10 জনকে নিলাম, কিন্তু বাকি 10 জনের মধ্যে সেই কি বলে প্রবাবিলিটি ছিল যে পরবর্তীতে তারা আরো ভালো করবেন, তাদেরকে যদি একটু নার্চার করা হতো, গাইড করা হতো। সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন কি? হ্যাঁ, আমরা এই যে প্রজেক্টের কথা বললাম এটা কিন্তু আমাদের 2 বছর পর্যন্ত চলবে। তো এখানে আমরা আরেকটা কাজ করেছি, দেখা গেল যে 65 জনের মধ্যে হয়তো কেউ ভালো কোনো রেজাল্ট করতে পারছে না অথবা ভালো টাইমিং আনতে পারছে না, আমরা তাদেরকে চেঞ্জ করে ওয়েটিংয়ে যারা আছে সেখান থেকে আবার আমরা নিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় যে 2 বছর পর্যন্ত যদি আমরা নার্সিংটা করতে পারি বা করবো ইনশাল্লাহ, তার পরবর্তীতে আমার নতুন করে আবার আমি ক্যাম্পেইন চালু করব। কারণ আপাতত আমি এই 2 বছর পর্যন্ত নতুন করে ক্যাম্পেইনটা করব না, যেহেতু আমার 65 জন সাঁতারু আছে। এবং মজার জিনিস এখানে যে আমরা ডাইভিংয়ে অনেক পিছিয়ে ছিলাম। এই 65 জনের মধ্যে আমাদের 10 জন ড্রাইভার আছেন যারা যারা খুব বয়সে কম, এবং তাদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি জিমন্যাস্টিক্স ফেডারেশনে। আচ্ছা, জিমন্যাস্টিক্স ফেডারেশনের সেক্রেটারি সাহেব হাবিব সাহেব উনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই জিমন্যাস্টিক ফেডারেশনকে যে তাদের মাধ্যমে আমাদের ড্রাইভারগুলি তৈরি হচ্ছে। এবং আমি আশাবাদী আমি যদি ভালো একজন কোচ আনতে পারি, বিদেশি কোচ, তাহলে আমি ডাইভিং থেকে আন্তর্জাতিক মানের রেজাল্ট আনতে পারি। শাহিন ভাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা সেনাবাহিনী থেকেই সাঁতারু কিংবা অন্যান্য ফেডারেশনের শুটার বলি কিংবা ভলিবল বলি এই ধরনের প্লেয়াররা চলে আসেন। কিংবা আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে বিকেএসপি। এর বাইরে আসলে আপনাদের কি ওরকম কোনো প্ল্যান আছে যে সেরকম প্রতিষ্ঠান গড়ে উঠবে যেখান থেকে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা এই ধরনের যে সাঁতারুর খোঁজে বাংলাদেশ এই প্রোগ্রামগুলো তারা করবে, আপনারা সেখান থেকে বেস্ট যারা তাদেরকে বেছে নিয়ে কাজ করবেন, এরকম কি কোনো পরিকল্পনা আছে? এটা আসলে আমাদের এখনো আছে, যেমন ক্লাবগুলো আছে, জেলা ক্রীড়া সংস্থা আছে, বিভাগীয় ক্রীড়া সংস্থা আছে। সেটা আসলে সেগুলো কতটা সক্রিয়? না, ক্লাবগুলো বিশেষ করে যথেষ্ট সক্রিয় এবং ক্লাব থেকেই কিন্তু তৈরি হয়ে এখানে আসে। আমাদের জেলা এবং বিভাগ ক্লাব এই 3টা থেকে তৈরি হয়ে যখন এখানে আসে, তারা যখন একটু সিনিয়র হয় তখনই তারা নৌবাহিনী, বিমান বাহিনী, এয়ারফোর্সে ঢুকে যায়। এটা একটা কারণ হলো যে আমাদের অর্থনৈতিক সঙ্গতি নেই, আমরা তাদেরকে সে ধরনের ফ্যাসিলিটিস দিতে পারি না। তো আর্মি নেভি যে সুযোগগুলো দিতে পারে সেটা তাদের ফ্যামিলির জন্য একটা বিশাল সুবিধা বয়ে আনে, যার কারণে এই যে সুবিধা দিতে পারেন না, মানে আমরা তো দেখেছি ক্রিকেট বা ফুটবলও এখন স্পন্সর পাচ্ছে বা সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আপনাদের এই জায়গাটায় আসলে কোন কাজটা করলে বা সেরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, যাতে করে এই যে যারা সাঁতারের জন্য আসছেন তারা তাদের ভবিষ্যতে একটা চিন্তা থাকে একটু ভালো পারফরমেন্স করলে সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীতে চলে যাবেন, কিন্তু তাদের প্রফেশনই হবে সাঁতার, এরকম কেন আমরা পাচ্ছি না? বা এটার জন্য আসলে মানে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? মূলত আমাদের যেটা চাহিদা সেটা হলো যে আমাদের যতগুলো ফেডারেশন আছে সবারই একই অবস্থা, কোনো ফেডারেশন কিন্তু স্বাবলম্বী না। তো সেই ক্ষেত্রে যদি আমাদের ব্যাংকগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আমাদেরকে যদি বর্তমান যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন উনি খেলার মানুষ এবং খেলোয়াড় ছিলেন আমরা সবাই জানি, এবং আমি আশাবাদী যে ওনার মাধ্যমে যদি আমরা এই ব্যাংকগুলোকে ধরতে পারি অথবা মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা লোকাল যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদেরকে নিয়ে যদি আমরা স্পন্সরটা নিতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ সেই জায়গাটা বের করে আসতে পারবো। ডেফিনেটলি আশার প্রত্যাশার কথা সবসময় থাকে, তবে প্রত্যাশা পূরণ করতে যেই ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে দর্শক, আলোচনা করছিলাম সাঁতারের ভবিষ্যৎ নিয়ে, আর আলোচনা করার জন্য সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কেন সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর দিকেই সাঁতারুদের বা অন্যান্য ফেডারেশনে যারা
ক্রীড়াবিদ থাকেন তাদের এত ঝোঁক থাকে বা খেলোয়াড়দের এত ঝোঁক থাকে, সেটার একটা অন্যতম কারণ স্পন্সরশিপ। আপনারা একটা এই যে 2 বছরের পরিকল্পনা নিয়ে একটা সেরা সাঁতারুর খোঁজ করলেন, সেখান থেকে 65 জন সাঁতারুকে আপনারা বেছে নিয়েছেন, তবে এত বড় একটা প্রোগ্রাম সেটা আসলে গণমাধ্যমে খুব হাইলাইট করে কিন্তু আসেনি, কিন্তু ক্রিকেটের ফুটবলের ছোট ছোট ঘটনাগুলো আসে। আপনার কি মনে হয় যে এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আসা দরকার, এবং পরিবর্তনের জন্য কি আসলে কোনটা বেশি জরুরি, যে আমাদের আসলে অত ভালো পারফর্মার নাই, বিষয়টা কি সেই কারণে যে আমাদের এত বেশি হাইলাইটেড হয় না গণমাধ্যমে? না, আমাদের পারফর্মার আছে, কিন্তু সমস্যা হলো যে ক্রিকেট বা ফুটবলের মতো তো জনপ্রিয় না আমাদের সুইমিংটা। আমাদের বাইরের অন্যান্য দেশে খুব জনপ্রিয়, কিন্তু বাট আমাদের দেশে সুইমিংটাকে অত জনপ্রিয় ভাবে নিতে পারিনি আমরা। তো আমার মনে হয় যে রুট লেভেল থেকে যেটা আমরা চেষ্টা করছি, এটাকে যদি আমরা আরও মানে ওয়াইডলি ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হয়, এবং এটার সাথে ক্লাবগুলোকে যদি ইনভলভ করাতে পারি, ঢাকার যে সমস্ত ক্লাব আছে, জেলা পর্যায়ে যারা আছেন তারা তো আছেনই, নতুন করে ঢাকার ক্লাবগুলোকে যদি আমরা জড়াতে পারি, তাহলে ইনশাল্লাহ এটার কিছুটা হলেও পরিবর্তন আসবে। সবসময় একটা জিনিস বলা হয় যে মানে মানুষের কাছে একটা ভুল ধারণা আছে যে ফেডারেশনগুলো আসলে স্বাধীন কিছুটা হলেও, কিন্তু ভেতরের যেটা সেটা হচ্ছে যে আপনারা ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, এবং সেখান থেকেই আসলে আপনাদের কাজগুলো তদারকি করা হয়। ব্যাপারটা কি যদি এরকম হয় যে বিসিবি বা বাফুফে যেরকম তুলনামূলক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অন্যান্য ফেডারেশনগুলোকে সেই ধরনের সুযোগ সুবিধা যদি দেওয়া হয় বা সেই স্বাধীনতা যদি দেওয়া হয়, তাহলে কি ফেডারেশনগুলোর চেহারা পরিবর্তন হবে কিনা? আমি মনে করি যে না, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে মেনটেন করেন। ওনাদের সমন্বয়টা আমাদের দরকার আছে, সরকারের সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব হয় না। তো বাট যেমন আমাদের স্থাপনাগুলো যেগুলো আছে, এই স্থাপনাগুলি কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, এবং এটার মালিকানা ওনাদের, আমরা জাস্ট ইউজার হিসাবে এটা ব্যবহার করছি। তো আমার কাছে মনে হয় যে আমরা এবং জাতীয় ক্রীড়া পরিষদ অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি আমরা পুলগুলি আমাদের দায়িত্বে থাকতো, তাহলে আমরা আরও ওয়াইডলি কাজ করার সুযোগ পেতাম। তো এখন যেমন যে কোনো কিছু করতে হলে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হয় এবং চিঠি দিতে হয়, তারপরে আমার ডিসিশন আসে, সেই অনুযায়ী আমি কাজ করি। আর যখনই আমার হাতে থাকবে তখন কিন্তু আমাকে এই পারমিশনটা নিতে হবে না। তো এই সমস্ত কিছু টুকটাক প্রতিবন্ধকতা আছে, তো সেগুলি সমন্বয় করে। শাহিন ভাই, আপনি প্রতিবন্ধকতার কথা বলছিলেন, আপনাদের সুইমিং ফেডারেশনে একটা পুল এবং মিরপুরে একটা আন্তর্জাতিক পুল, মানে সাঁতারুদের যে অনুশীলনের জায়গা, প্র্যাকটিস করবে, নিজেদেরকে ঝালিয়ে নেবে, প্রস্তুত করবে আসলে নতুন নতুন টুর্নামেন্টের জন্য, আসরের জন্য, বহির্বিশ্বে যাবে, কিন্তু সেই জায়গায় মাত্র 2টা পুল প্র্যাকটিসের জন্য জাতীয় পর্যায়ে সাঁতারুদের, সেটা কি আসলে মানে আপনার কাছে মনে হয় পর্যাপ্ত? না, এটা আমাদের জন্য অবশ্যই পর্যাপ্ত না। আমাদের যেমন জেলা পর্যায়ে অনেকগুলো পুল হয়েছে, এই পুলগুলো যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা তার মানে পুলগুলো ব্যবহার উপযোগী নয়? না, এই পুলগুলো কিন্তু জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে আছে, এবং ঢাকাতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে আছে। তো আমরা যদি সেখানে সাঁতারুদেরকে তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমার হাজার হাজার সাঁতারুর দরকার নেই, আমার দরকার আছে আমার যারা রেজাল্ট করবে, যারা আন্তর্জাতিক মানের রেজাল্ট করতে পারবে, ওইরকম সাঁতারুদেরকে আমরা। জেলা পর্যায়ে আমাদের জেলা পরিষদ আছে, তারা সুইমিং এর দেখভাল করছে, কিন্তু তাদের প্র্যাকটিসের জায়গা নেই, মানে অর্থাৎ জেলা পর্যায়ের যেই সুইমিং পুলগুলো রয়েছে সেগুলো ব্যবহার অনুপযোগী। এটা নিয়ে কি আপনারা কখনো তদারকি করেছেন বা ক্রীড়া পরিষদের সাথে কথা বলেছেন কিনা? অ্যাকচুয়ালি যেহেতু বিষয়টা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার এবং জাতীয় ক্রীড়া পরিষদের, সেই ক্ষেত্রে আমাদের মানে কোনো সুযোগ থাকে না, কিছু করার সুযোগ থাকে না। কিন্তু মানে আপনার কি মনে হয়, আপনি সুইমিং এর সাথে অনেকদিন ধরেই আছেন, এখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এই জায়গাগুলোতে কি পরিবর্তন মানে আসা সম্ভব, নাকি আসলে মানে যেমন খুশি তেমন সাজুর মতো, যে ঠিক আছে একটা পুল আছে পড়ে আছে, জাস্ট শো অফের জন্য রাখা, এরকম না, পরিবর্তন আনা সম্ভব। এটা যদি আমরা একটু সমন্বয় করি তাহলেই কিন্তু সম্ভব। এবং আমার ধারণা যে যদি সমন্বয়টা করে পুলগুলিকে কিভাবে ব্যবহার করা যায়, এই সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে সাঁতারের ভবিষ্যতে অনেক ভালো করবে আমি আশা করি। হ্যাঁ, কেন এখন পর্যন্ত সেটা ব্যবহার উপযোগী, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম, আর আমার সঙ্গে রয়েছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহিন ভাই।
আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে বিভিন্ন ফেডারেশনগুলো বিশেষ করে ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনগুলো সাঁতার বলি, জিমন্যাস্টিক বলি বা অন্য শুটিং যেটাই বলি না কেন, দাবা বা ব্যাডমিন্টন, এগুলো আসলে অনেকটাই ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অধীন। সেই জায়গাগুলোতে এরকমও গুঞ্জন আছে যে হয়তোবা ধরেন যিনি ক্রীড়া সচিবের দায়িত্বে আছেন বা দায়িত্বশীল পদে যিনি আছেন, তারা দেখা যাচ্ছে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা আপনারা প্রসিডিওরটা করলেন, করার পরবর্তীতে যখন ফাইনালি এটা কার্যকর করা হবে ঠিক সেই সময়ে আপনার তার দেখা গেল ট্রান্সফার হয়ে গেল। সেই সময়টাতে আপনারা কি আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা বা আপনাদের জন্য কাজটা কঠিন হয়ে যায় কিনা? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা যারা সংগঠক আছি বা ফেডারেশনের দায়িত্ব পালন করছি, এটা আমাদের জন্য একটা বিশাল প্রতিবন্ধকতা। কারণ আমাদের যারা ডাইরেক্টর এবং ইডি সাহেব আছেন, ওনারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আছেন। ইডি সাহেব জয়েন্ট সেক্রেটারি এবং যারা ডিরেক্টর আছেন তারা হলেন ডেপুটি সেক্রেটারি। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে যখন আমাদের এখানে আমাদের সাথে কাজকর্ম নিয়ে কথা বলেন অথবা আমাদের প্রবলেমগুলি শোনার চেষ্টা করেন, তারপরে দেখা যায় যে উনি আমারকে বুঝতেই ওনার ট্রান্সফার হয়ে যায়। তো এই যে ট্রান্সফারটা হয়ে গেল, আমি ওনার সাথে বোঝাতে যতটুকু সক্ষম হয়েছি ততটুকু আমি হয়তো কাজটা আদায় করে নিতে পারতাম, কিন্তু ওনার চলে যাওয়ার কারণে আবার নতুন যিনি আসলেন ওনাকে কিন্তু আমাদের বোঝাতে হয়। তো আমার মনে হয় যে এই প্রতিবন্ধকতাটুকু এড়াতে ওনাদের মতো যারা ডাইরেক্টর এবং ইডি সাহেব আসবেন, তাদের একটা লম্বা সময় যদি আমাদের সাথে ইন্টারেকশন করানো যায়, তাহলে খেলাধুলার জগৎটাতে অনেকটুকু আগানো সম্ভব। অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আপনি বলছেন। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ধরুন যারা এই ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পদে থাকেন, অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা, তারা তো বেশিরভাগই বিসিএস ক্যাডার বা ওই প্রস্তুতির মধ্য দিয়ে আসেন। অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় সেরকমভাবে দেখাই যায় না বা থাকেই না। সেই ক্ষেত্রে কি আপনাদের সাথে যে ওয়ান টু ওয়ান কনভারসেশন হয় কিংবা যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে আসলে কোনো ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় কিনা আপনাদের? পরিকল্পনার ক্ষেত্রে তো অবশ্যই জটিলতা দেখা দেয়, অনেক সময়ই দেখা দেয়। তো আমরা চাই যে আসলে কোনো প্রতিবন্ধকতা যেন না থাকুক, খেলাটা যেন আমার খেলার জগৎটাকে যেন আমি আগায় নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওনারা বসে সিদ্ধান্ত নিই অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো প্রবলেম হলে অথবা আমাদের যে সমস্ত অসুবিধাগুলো আছে আমরা সরাসরি ওনাদের সাথে শেয়ারিং করি এবং আমরা সেই কাজগুলি সমাধান করার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় দেখি যে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে আর একটু বেটার করার জন্য বরাদ্দ দেওয়া হয়, সেটা অল্প পরিমাণে হলেও, কিন্তু সেই জিনিসগুলো আসলে এক্সিকিউশনে নানা ধরনের অনিয়মের কথা আমরা দেখি, কিংবা পরবর্তীতে শোনা যায় যে সেটার জন্য প্রতিবন্ধকতা কিংবা যেই বরাদ্দটা দেওয়া হয়েছে সেটা আসলে এনাফ না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কিভাবে পরিবর্তন করা সম্ভব বা পরিবর্তন করা আদৌ সম্ভব কিনা? জেলা ক্রীড়া সংস্থাগুলো যেহেতু জেলা প্রশাসকের আন্ডারে আছেন এবং আমাদের এখান থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এটাকে দেখেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ যদি মনিটরিংটা আরও বেশি করেন, তাহলে জেলা ক্রীড়া সংস্থাগুলো আরও অ্যাক্টিভ হবেন। এবং সেখান থেকে, কারণ জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেই কিন্তু যে কোনো খেলাতে আমরা অ্যাথলেট পাই জেলা ক্রীড়া সংস্থা থেকে এবং ক্লাব থেকে। তো আমার ধারণা যে জাতীয় ক্রীড়া পরিষদের মনিটরিংটা আরও বাড়াতে হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব গ্রহণ করেছেন, অনেক দিন পর এরকম একটা ব্যাপার ঘটলো। যিনি একেবারেই প্রফেশনাল খেলোয়াড়, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন, জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। যদিও তিনি ফুটবলার, কিন্তু যেহেতু তিনি স্পোর্টসম্যান, সেই জায়গা থেকে আসলে সব মানে ক্রীড়া প্রেমী যারা, তারা মনে করছে যে এখন একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, কোনো ধরনের পরিকল্পনা কিংবা আপনাদের সাথে সামনে খুব নিকট ভবিষ্যতে বসার কথা আছে কিনা? আমার সাথে কথা হয়েছে, আমি অভিনন্দন জানাই আপনার মাধ্যমে, আবার এখন টিভির মাধ্যমে। তো আমি ব্যক্তিগতভাবে খুশি যে একজন খেলোয়াড় আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং ওনার অতীতকে ঘাটলে দেখা যায় যে ওনার মতো স্পোর্টসম্যান খুব কমই আছেন। তো আমরা সেদিক থেকে ভাগ্যবান যে একজন খেলোয়াড়কে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রীকে। আমি আশাবাদী যে
খেলার জগতে যেহেতু উনি ছিলেন, উনি অনেক প্রতিবন্ধকতার কথা জানেন। তো হয়তো ওনার পক্ষে সবগুলো করা সম্ভব হবে কিনা আমি জানি না, যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা যতটুকু পাই বা পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে ওনার পরামর্শ নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আপনারও তো সংগঠক, একজন সংগঠক হিসেবে বা একটা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর জন্য? আমাদের পরামর্শ, আমরা যারা যারা যেই ফেডারেশনে আছি সবারই তো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলি ওনাকে তুলে ধরবো। উনি যখন আমাদের সাথে বসবেন তখন আমরা ওনাকে তুলে এবং ধরবো। একটা যে ব্যাপার খুবই র্যান্ডমলি ঘটে, সেটা হচ্ছে সুইমিং ফেডারেশনের দায়িত্বে ধরুন আপনি আছেন বা দাবা ফেডারেশনের দায়িত্বে যারা আছেন, দেখা যাচ্ছে যে যে আসলে দাবাই পারদর্শী তাকে সুইমিংয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যে সুইমিংয়ে পারদর্শী তাকে দাবাই দিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা কি আপনাদের ক্ষেত্রে ঘটে কিনা, বা মন্ত্রণালয়ের যারা থাকেন তারাও এই ধরনের যে যে আসলে সুইমিংটা বোঝেন তাকে হয়তো বা দাবা ফেডারেশনের দায়িত্ব তার উপর দিয়ে দেওয়া হয়েছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এই ধরনের ঘটনাগুলো ঘটেন কিনা, বা ঘটলে সেটা আসলে আর কি ধরনের জটিলতা তৈরি করা? আসলে যখন বাজেটের বিষয়টা আসে, যখন বাজেটটা সিদ্ধান্ত নেওয়া হয় কোন ফেডারেশনকে কি দিবে না দিবে, তার আগে আমাদেরকে ইনফর্ম করেন। তো আমরা চেষ্টা করি আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য, এবং আমরা তাদেরকে জানাই যে আমার এই প্রবলেম আছে। তো দেখা গেল যে হয়তো আমার 10টা প্রবলেম আছে, সেখানের মধ্যে হয়তো 8টা প্রবলেম আমাকে সলভ করতে হয়েছে বা পেরেছি বা ওনারা পেরেছেন। তো আমি আশা করব যে অন্তত একটি কমিটি করা আমাদের ফেডারেশনে যারা আছেন সবাইকে নিয়ে, এবং জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ববান যারা আছেন, বিশেষ করে ডাইরেক্টর স্পোর্টস যিনি আছেন, যখন যেই আসেন ওনাকে নিয়ে যে আমার প্রবলেমটা আমার সাথে শেয়ার করে তারপর সিদ্ধান্ত নেওয়া। আমার যদি বাজেটে 1 কোটি টাকা থাকে, কেন আমি 1 কোটি টাকা চাচ্ছি সেটা ডিটেলস মনিটর করতে হবে এবং জানতে হবে। আমাকে সেইভাবে যদি হেল্প করা হয় তাহলে আমার মনে হয় যে ফেডারেশনগুলির প্রবলেম অনেকটা কমে যাবে। অবশ্যই সেই প্রবলেমগুলো আগামীতে সমাধান হবে সেটাই প্রত্যাশা করি। আর হিসেবে আছেন, এতক্ষণ পরিচয় করে দিয়েছিলাম যে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক কিন্তু তিনি একই সঙ্গে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ একটা ফেডারেশনের একটা দায়িত্ব, বাট অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি হিসেবে আপনার সবগুলো ফেডারেশনেরই দায়িত্ব নিতে হয়। সেই ক্ষেত্রে এবার বাংলাদেশের আসলে কতগুলো প্রোগ্রাম আছে বা কোন কোন ফেডারেশন সেখানে অংশগ্রহণ করছে? আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। রিসেন্ট আছে চাইনিজ বিচ গেম চায়নাতে, তারপরে আছে আপনার কমনওয়েলথ গেমস, তারপরে আছে জাপানে আছে এশিয়ান গেমস। তো আমরা সেটির প্রস্তুতি অলরেডি চলতেছে, এবং অনেকগুলো ফেডারেশন এর মধ্যে অংশগ্রহণ করবে। আমরা সেই বিষয়ে গতকালকেও আমাদের একটা মিটিং গিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের, সেখানে আমাদের যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ফেডারেশনকে মনিটরিং করার জন্য, যেন তাদের প্র্যাকটিসটা ঠিকমতো হয়। অলিম্পিকের যখন বিভিন্ন ধরনের আসর হয় বা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টগুলোতে তো নিশ্চয়ই আপনি গিয়েছেন। বাংলাদেশের যেই সাফল্যের কথা যদি বলি, সেইভাবে হয়তো বা আপনি খুব বেশি নোট ডাউন করতে পারবেন না, 2-4টা নাম। কিন্তু বিদেশিরা বা অন্যান্য দেশের, আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কিংবা চায়নাতেও এবার একটা প্রোগ্রাম আছে সেখানের কথা বলি, সেসব দেশে দেখা যায় যাদের প্রত্যেকটা ইভেন্টেই তাদের কোনো না কোনো খেলোয়াড় থাকে যারা হয়তো ব্রোঞ্জ পান কিংবা স্বর্ণপদক লাভ করেন। আমাদের দেশের আসলে খেলোয়াড়দের মধ্যে ঘাটতিটা কোথায়, বা এই যে তাদের সাথে আমাদের এত দূরত্ব, এই দূরত্বটা আসলে কেন? আমাদের খেলোয়াড়দের ঘাটতিটা অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় জড়িত এখানে। প্রথমত হলো যে ওরা যেই পরিবেশে প্র্যাকটিসগুলো করে, যে ধরনের কোচ দিয়ে করে, আমরা সেটা করতে পারি না। এখানে অর্থের একটা বিষয় থাকে। আমাদের একটা ছেলে বা একটা মেয়ে যে প্র্যাকটিস করে, আমরা যেই পরিমাণ তাদের ক্যালোরি বার্ন হয় সেই পরিমাণ বার্নিংয়ের ক্যাপাসিটিটাই আমরা নিতে পারি না। আজকে দেখা গেল যে একটা ছেলে বা মেয়ে 4000, 5000, 10,000 কিলোমিটার সাঁতরালো, তার যে ক্যালোরি বার্ন হইলো, তার যে ফুডটা দরকার ওই পরিমাণ টাকা কিন্তু আমরা দিতে পারি না। তো সেই কারণেই কিন্তু টোটাল জিনিসটা ডিপেন্ড করে টোটাল এনভায়রনমেন্টের উপরে। আমি শুধু একটা ভাষায় বললাম, এখানে অর্থের বিষয়টা মূল জিনিস। একটা জিনিস আমাদের এখানেই অনেকে অতিথি হিসেবে এসেছেন, তারা বলেছেন যে প্রথমের দিকে যেটা হয় যে একজন সাঁতারু নিজের প্রচেষ্টাতেই জাতীয় পর্যায়ে এসে সাফল্য লাভ করেন। সাফল্য লাভ করার পরে যখন তাদের চাহিদাটা বা ডিমান্ডটা বাড়ে যে আমাদের এই জিনিসটা প্রয়োজন নেক্সট স্টেপে যাওয়ার জন্য, অর্থাৎ আমি বলছি ইন্টারন্যাশনালি বেটার করার জন্য,
সেই জায়গাতে এসে ফেডারেশন হাল ছেড়ে দেয় কিংবা ফেডারেশন থেকে তারা পর্যাপ্ত সুবিধাটা পান না। এই যে সমস্যাটা, এটা তো আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছি যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলোর সমাধান হচ্ছে না কেন? সমাধানের মূল জিনিস তো টাকা, অর্থের যোগান যদি থাকে তাহলে সম্ভব। অন্যান্য দেশে তো এই জায়গাগুলোতে হচ্ছে, আমাদের দেশে কেন হচ্ছে না? এটা কি শুধুই মাত্রই এটার কারণে যে জনপ্রিয়তা নেই? অন্যান্য দেশে অনেক কিছুতে দেখি তো যে আমরা সব খেলা তো আর জনপ্রিয় হবে না, জাতীয় খেলা একটা থাকে, জনপ্রিয় খেলা একটা দুইটা থাকে, কিন্তু অন্যান্য ইভেন্টগুলোতেও তারা ভালো পারফরমেন্স করছে। বাংলাদেশের ওই জায়গাটা নেই কেন? তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেই ফ্যাসিলিটিসগুলি আমাদের এখানে কিন্তু নেই, কারণ আমরা পাচ্ছিও না। কারণ সেটা যদি আমরা মেনটেন করতে যাই, যেমন আমার যদি একটা সাঁতারু একটা কিনতে যায়, কস্টিউম কিনতে যায়, যে পরিমাণ টাকা লাগে, আমার একটা সাঁতারুর কস্টিউম কিনতে 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা লাগে। এটা অ্যাফোর্ড করা কিন্তু একটা ফেডারেশনের পক্ষে খুব টাফ হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করি সেটা করার জন্য এবং করিও। সেটা নিয়ে কি আপনারা বিকল্প কোনো কিছু ভেবেছেন যে এই জিনিসগুলো আসলে এভাবে হয়তো ওভারকাম করা যায়? এটা যেমন আমরা গত এই সরকারের আগে যে ইন্টারিম সরকার ছিল, ওখানকার যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আমরা তাদেরকে বারংবার বলেছি এবং আমরা তাদেরকে আমাদের প্রবলেমগুলি জানিয়েছিলাম এবং ওনারা এটা সলভ করবেন বলে জানিয়েছেন। কিন্তু বাট এর মধ্যে তো নির্বাচন হলো, নতুন সরকার আসলো, এখন আমরা নতুন যিনি ক্রীড়ামন্ত্রী হলেন, আমরা তার কাছে আবেদন করব যেন আমাদের প্রবলেমগুলি উনি দেখেন। হ্যাঁ, আবেদন প্রতিনিয়তই করা হয়, সেই আবেদনে সাড়া বিগত সময়ে খুব একটা মেলেনি, তবে ভবিষ্যতের যে সাঁতার সেখানে সেই আবেদনের সাড়া মিলবে এটাই আসলে প্রত্যাশিত। মাহবুবুর রহমান শাহীন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, অবশ্যই উপভোগ যদি করে থাকেন ডেফিনেটলি কমেন্টস করবেন, আর যদি উপভোগ নাও করে থাকেন সেটা অবশ্যই জানাবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।